জিনিসগুলো লাগবে পরের দিন আসেন, পরের দিন এসে আবার 3 ঘন্টা লাইনে দাঁড়া করে রাখে, এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। 50 জন বা 100 জন দাঁড়াইতে পারবে, সেখানে আপনি দেখেন 3 থেকে 400 লোক দাঁড়ানো। পাসপোর্ট আধুনিক হলেও বাড়েনি সেবার মান। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষায় চরম দুর্ভোগ। এখনো সক্রিয় দালাল চক্র, জনবল সংকটের দোহাই অধিদপ্তর। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। পাসপোর্ট আধুনিক হলেও সেবার মানে লাগেনি আধুনিকতার ছোঁয়া। কাঙ্ক্ষিত সেবা পেতে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষায় দুর্ভোগের যেন শেষ নেই। পূর্ব নির্ধারিত সময়ে বায়োমেট্রিক দিতে এসেও ফিরে যেতে হচ্ছে অনেককে। এ অবস্থায় সুযোগ পাচ্ছে দালাল চক্র। তবে পাসপোর্ট অধিদপ্তর বলছে, জনবল বাড়ানো হলে দেশের মানুষ পাসপোর্ট অফিসে বিশ্বমানের সেবা পাবে। সাদাত রহমতুল্লাহর রিপোর্ট। পাসপোর্টের জন্য গ্রাহকের দীর্ঘ লাইনের অপেক্ষা প্রতিটি কক্ষে, যেন তিল ধারণের ঠাঁই নেই। এটি আধুনিক পাসপোর্টের সেবা নেওয়ার চিত্র। যদিও ফর্ম পূরণ করার সময় সেখানে দেয়া থাকে নির্ধারিত সময় এবং তারিখ। সকাল থেকে বায়োমেট্রিক দিতে সাধারণ মানুষের দীর্ঘ সারি, যেখানে বসার সুযোগ নেই। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর কাউকে কাউকে ফিরতে হচ্ছে সেবা না নিয়েই। দুজন অফিসার করে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে মানুষগুলো ভোগান্তি ভোগে না। তথ্য অনুযায়ী আমি সাবমিট করেছি, পাসপোর্ট নিতে আসছি, আমার তথ্য সঠিক বল। সেবার মান অত্যন্ত নিম্নমানের। এখানে উচিত লোকবল বাড়ানো। যেখানে দাঁড়িয়ে থাকতে মানে থামবে না, ঘামবে না, এরকম নীতিবান ছাড়া করছে, কিন্তু অবস্থা দৃষ্টি সেরকম মনে হচ্ছে না। আগারগাঁও পাসপোর্ট অফিস প্রতিদিন গড়ে 1000 মানুষকে সেবা দেওয়ার সক্ষমতা থাকলেও শুধু বায়োমেট্রিক দিতেই এই অফিসে হাজির হন 2500 জন, আর অন্যান্য সেবা নেন আরো 3000। এতে সেবার পরিবর্তে শিকার হন দুর্ভোগের। শুধু 3 ঘন্টা সকাল থেকে 9:30 পর্যন্ত দাঁড়ায়, ওই মাথায় গিয়ে আবার এই জিনিসগুলো লাগবে পরের দিন আসেন, পরের দিন এসে আবার 3 ঘন্টা লাইনে দাঁড়া করে রাখে, এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। এই যন্ত্রণা থেকে মানুষ কবে বাঁচবে? আমার মনে হয় যে এর কোনো উপায় দেখতেছি না। জায়গা আছে, ধরেন 50 জন বা 100 জন দাঁড়াইতে পারবে, সেখানে আপনি দেখেন 3 থেকে 400 লোক দাঁড়ানো। গত কয়েক বছরে পাসপোর্ট অফিসে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আধুনিক সেবা দেওয়ার কথা থাকলেও জনবল সংকটে তা ম্লান হয়ে যাচ্ছে, আর সেই সুযোগ নিচ্ছে দালাল চক্র। 50 জন কর্মকর্তার কাজ 5 জন করতেছে, আর 2500-র জন্য আমাদের বায়োমেট্রিক এনরোলমেন্ট অফিসার লাগবে 75 জনের মতো। আমার এখানে আছে 28 জন। আমরা তো কাউকে ফেরত দিচ্ছি না, কিন্তু আমরা করতেছি। সকাল 8টা থেকে শুরু করে রাত্রি 8টা-9টা বাজে, কিন্তু এটা কয়দিন করতে পারবো? ঢাকা অফিসগুলোর পাশাপাশি জনবল সংকট রয়েছে বিভাগীয় অফিসগুলোতে। সংকট সমাধানে 2016 সালে প্রথম 6000 জনবল চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে পাসপোর্ট অধিদপ্তর। 5 বছর পর সেখানে মাত্র 350 জনবল নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। যে জনবল বাড়ছে সেটা দিয়ে সেবা দেওয়া আমাদের জন্য একটু কষ্ট হবে। এখানে প্রশিক্ষণের জন্য জনবল ইনক্লুড করার প্রয়োজন। পাসপোর্টের যে সেন্ট্রাল যে টেকনিক্যাল ইস্যুটা আছে সেটার জন্য জনবল প্রয়োজন, আর আমাদেরকে এনরোলমেন্ট করার জন্য জনবল প্রয়োজন। দেশের 72টি আঞ্চলিক পাসপোর্ট অফিসে 2021 সালে পাসপোর্ট কার্যক্রম চালু হয়। এমআরপি থেকে পাসপোর্টের যুগে প্রবেশ করলেও সেবার মানে বাড়েনি আধুনিকতার এতটুকু ছোঁয়া। পাসপোর্ট অফিসে সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী দুর্ভোগ আর হয়রানি। পাসপোর্ট অধিদপ্তর বলছে, সেবার মান বাড়ানোর জন্য প্রয়োজন দক্ষ জনবল, তাহলে সম্ভব সাধারণ মানুষকে কাঙ্ক্ষিত সেবা দেয়া। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতির সংলাপে অংশ না নিয়ে বিএনপি দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ। সকালে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের 3য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে সৈয়দ আশরাফের ভূমিকা জাতি মনে রাখবে। এ সময় তিনি বলেন, বেগম জিয়া সুস্থ হয়ে ঘরে ফিরুক, সেটাই চাই আওয়ামী লীগ। আইন সবার জন্য সমান, তাই আইন অনুযায়ী রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া এই মুহূর্তে আর কিছুই করণীয় নেই বলেও মন্তব্য করেন তিনি। এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে পরিবারের সদস্যরা সৈয়দ আশরাফুল ইসলামের জন্য দেশবাসীর কাছে দোয়া চান। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে তৃতীয় কোনো পক্ষ কলকাঠি নাড়ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমুর আলম খন্দকারের নানা অভিযোগের জবাবে তিনি বলেন, তিনি অন্য কারো সুরে কথা বলছেন। যদিও তৈমুর বলছেন, কারো ইশারায় নয়, জনদাবির পরিপ্রেক্ষিতে নির্বাচনী মাঠে নেমেছেন তিনি। কেন বুলি বলছে,
আমার পূর্বের যে দুইটা নির্বাচন গিয়েছে যে অভিযোগগুলি ছিল, নতুন তো কোনো অভিযোগ আনতে পারছে না। আমি জানি না কার দ্বারা প্রভাবিত, তবে উনি যে সমস্ত কথাগুলি বলছে সেই অভিযোগগুলি এই এক ব্যক্তির ছিল। নারায়ণগঞ্জ শহর হচ্ছে আলাল এবং দুলালের। আলাল যদি ডাইনে যায় দুলাল যায় বায়ে, এমপি যদি ডাইনে যায় মেয়র যায় বায়ে। যাদের কথা বলে নারায়ণগঞ্জে যত প্রভাবশালী আসছিল অগলগে অনেক বীরত্ব ইমরুল আলম খন্দকার করছে। আমি তো ইনশাল্লাহ 100% আশাবাদী, আমি জয় সুনিশ্চিত। আমাকে আমার মা বোনরা ইনশাল্লাহ আমাকে ভোট দিবে, অবশ্যই আমার বাইরেও দিবে। 100 বছরকে সামনে রেখে আমি একটা গ্র্যান্ড মাস্টার প্ল্যান তৈরি করব, যেটা জনগণের মতামতের উপরে। জাপানি 2 শিশু 23 জানুয়ারি পর্যন্ত মায়ের কাছে থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে 2 শিশুকে নিয়ে আদালতে হাজির হন মা নাকানো এরিকে। পরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ 23 জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেন। তবে এই সময়ে বাবা শরীফ ইমরান সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে যে কোনো সময় সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন। বর্তমানে 2 শিশুকে নিয়ে বারিধারার একটি হোটেলে থাকছেন মা নাকানো এরিকে। এর আগে জাপানি 2 শিশু বাবার কাছেই থাকবে বলে আদেশ দিয়েছিল হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধেই আপিল করেন নাকানো এরিকে। গত এক যুগেও ভারতের কালীতলা পার্কিংয়ের সিন্ডিকেটের কবল থেকে মুক্তি মেলেনি বাংলাদেশি আমদানিকারকদের। বেনাপোল থেকে সিরিয়ালের নামে 10 কিলোমিটার দূরে কালীতলা পার্কিং থেকে একটি ট্রাক বেনাপোল বন্দরে পৌঁছাতে সময় লাগে 1 মাসেরও বেশি। বন্দর কর্তৃপক্ষ বলছে সিন্ডিকেট মুক্ত করতে বিভিন্নভাবে চেষ্টা চলছে। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বেনাপোল বন্দর থেকে ভারতের কলকাতার দূরত্ব 84 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় আমদানি বাড়লেও প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত অংশে বনগাঁও পৌরসভার কালীতলা ট্রাক পার্কিং। সেখান থেকে সিরিয়াল করে ট্রাকের বেনাপোল বন্দরে প্রবেশ করতে সময় লেগে যায় অন্তত 1 মাস। এতে আমদানি খরচ বাড়ছে, পাশাপাশি পণ্যের গুণগত মান নষ্ট হচ্ছে। বাণিজ্যে গতি ফেরাতে এই সিন্ডিকেট থেকে মুক্ত হতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরা। কলকাতা থেকে একটি পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে আসতে 1 দিন সময় লাগে, সেখানে বনগাঁ কালীতলা পার্ক সিন্ডিকেটের কারণে প্রায় 1 মাস সময় লাগে, যে কারণে প্রতিটা পণ্যের খরচ অনেক বৃদ্ধি হয়ে যায়। সঠিক টাইমে বাংলাদেশে প্রবেশ না করায় মালের গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। সেই সঙ্গে দিনের পর দিন দুর্ভোগ পোহাতে হচ্ছে চালকদেরও। কালীতলা পার্কিংয়ে আগে এন্ট্রি করতে হয়, এন্ট্রি করার পরে সিরিয়ালে ধরে আমাদেরকে থাকতে হয়। বাংলাদেশে গাড়িগুলো দ্রুত ঢোকে এবং তাড়াতাড়ি যদি খালি হয় তাহলে আমাদের মালিকদেরও লাভ এবং ড্রাইভারদেরও লাভ। সিএনডিএফ নেতাদের দাবি, বর্তমানে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় কালীকতা পার্কিংয়ে প্রায় 8000 ট্রাক পণ্য নিয়ে দাঁড়িয়ে আছে। আমদানিকারকরা মালামাল আমদানি করে যদি 1.5 মাস করে একটা গাড়ি প্রতিদিন প্রতি রাত 2000 টাকা করে ড্যামারেজ দিতে হয়, তাহলে তাদের তো কোনো লাভ বলে কিছু থাকবে না। কালীকতা পার্কিংয়ে সিন্ডিকেট বন্ধ করতে চেষ্টা চলছে বলে জানায় বেনাপোল কর্তৃপক্ষ। আমরা ভারতীয় কর্তৃপক্ষের সাথে বিভিন্ন সময় আলোচনা করেছি এবং সেই বিষয়টি নিরসনের জন্য ভারতীয় কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছে। বর্তমানে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ট্রাক প্রবেশের চাহিদা রয়েছে 700 ট্রাক। তবে 300 থেকে 350 বেশি ট্রাক বন্দরে প্রবেশ করতে পারে না। সময় সংবাদ, বেনাপোল। সিরাজগঞ্জের পৌর পাইকারি বাজারে বেড়েছে শীতকালীন সব ধরনের সবজির সরবরাহ। এতে দামও ক্রেতাদের নাগালে। অমৃত সেনের ছবিতে বিস্তারিত রিঙ্কু কুডুর রিপোর্টে। ভোরের আলো ফোটার আগে সিরাজগঞ্জের পৌর পাইকারি এই বাজারে শুরু হয় বেচাকেনা। কৃষকেরা সরাসরি ক্ষেত থেকে নিয়ে আসেন ফুলকপি, পাতাকপি, মূলা, বেগুন, টমেটো, গাজর, সিম সহ নানা ধরনের শীতকালীন সবজি। প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা এখান থেকে সবজি কিনে নিয়ে যান বিভিন্ন হাট বাজারে। সব ধরনের সবজির সরবরাহ বাড়ায় গত সপ্তাহের চেয়ে কেজি প্রতি 5 থেকে 8 টাকা পর্যন্ত কমেছে সবজির দাম। আলুর দামটা বাজার একদম কমে গেছে। আলুর বাজার 15 টাকা 16 টাকা কেজি। পেঁয়াজ আপনার 33-34 টাকা কেজি পেঁয়াজ। ধরেন ফুলকপি 20 টাকা কেজি, কাঁচামরিচ 25 টাকা কেজি। প্রত্যেকটা কাঁচামালের সবজির দামগুলো কমে গেছে, আমাদের কাস্টমার বাড়ছে। 40 ডিসেম্বর কফি কাটছিলাম, কফি আল্লাহ খুব ভালো দিছে, দামও ভালো আছে। বেগুন 22-25, সিম 28-30, গাজর 22-20-25। জেলার পৌর এই পাইকারি বাজারে প্রতিদিন বেচাকেনা চলে ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত। আর এখানে দোকান রয়েছে 100টির মতো। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ভারতের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনার দাপট। কঠোর বিধিনিষেধের ধারাবাহিকতায় রাজ্যটিতে আজ থেকে স্কুল কলেজ বন্ধ
ঘোষণা করা হয়েছে, জারি থাকবে রাত্রিকালীন কারফিউ। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। প্রায় ২০ মাস পর পশ্চিমবঙ্গে নভেম্বরেই খুলেছিল শিক্ষা প্রতিষ্ঠান। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় শিক্ষা প্রতিষ্ঠানের দরজা বন্ধ হলো আবারও। সোমবার থেকে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে কঠোর করোনার বিধিনিষেধ জারি করেছে মমতা প্রশাসন। নতুন বিধিতে সরকারি বেসরকারি সংস্থায় ৫০% হাজিরা থাকবে, কার্যকর হবে রাত্রিকালীন কারফিউ। স্পা, জিম, শপিং মল পুরোপুরি বন্ধ থাকবে। গণপরিবহনে ৫০% যাত্রী থাকবে। একই সংখ্যক যাত্রী নিয়ে চালাতে হবে লাইফলাইন লোকাল ট্রেনও। তবে রাতে লোকাল ট্রেন বন্ধ থাকবে। সব ধরনের পার্কও বন্ধ রাখা হবে। একই সঙ্গে বন্ধ থাকবে ব্রিটেন থেকে কলকাতায় আসা সব ধরনের বিমান যোগাযোগ। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত পরিস্থিতি বুঝে নতুন করে সিদ্ধান্ত নেবে মমতা সরকার। গত কয়েকদিন ভারতে সার্বিক করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। সেই অবনতির চিত্র ধরা পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্যেও। গেল ২৪ ঘন্টায় রাজ্যটিতে করোনা সংক্রমণ হয়েছেন ৭,০০০ মানুষ। রাজ্যের রাজধানী কলকাতায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। রাজ্যটিতে এখনো পর্যন্ত অমিক্রন সংক্রমণের সংখ্যা ১৪। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। কানাডার কুইবেকে করোনা সংক্রমণ রোধে চলছে রাত্রিকালীন কারফিউ। এমন পরিস্থিতিতেই আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত স্কুল, কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। রোববার থেকে আগামী ৩ সপ্তাহের জন্য সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতেও জরুরি আইন জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। কানাডা থেকে শরীফ ইকবাল চৌধুরীর তথ্য ও ছবিতে রিপোর্ট। কানাডার সবচেয়ে বড় অঙ্গরাজ্য কুইবেক, যেখানে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। লাগামহীন এই মহামারীর ছোবলে বাড়ছে মৃত্যুও। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যটির স্থানীয় সরকার প্রশাসন গেল ১ জানুয়ারি থেকে রাত্রিকালীন কারফিউ জারি করেছে। এদিকে রোববার থেকে আগামী ৩ সপ্তাহের জন্য সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে জরুরি আইন জারি করেছে। শুধুমাত্র গ্যাস স্টেশন, ফার্মেসি স্বল্প সময়ের জন্য খোলা থাকবে। কানাডায় আন্তর্জাতিক ব্র্যান্ডের সব স্টোর ও শপিং মল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এছাড়াও বন্ধ রয়েছে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতেও দেশীয় দোকানপাট সহ ব্যবসা প্রতিষ্ঠান। স্কুল, কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। নির্দেশনা মেনে চলা না হলে গুনতে হবে জরিমানা। $1,000 থেকে $6,000 জরিমানা হতে পারে। এরই মধ্যে কারফিউয়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে অংশ নেয়া ৫৭ জনকে $1,000 করে জরিমানা করেছে স্থানীয় পুলিশ এবং একজনকে গ্রেফতার করেছে। গেল ২৪ ঘন্টায় শুধুমাত্র কুইবেক অঙ্গরাজ্যেই করোনা আক্রান্ত হয়েছে ১৫,০০০-এর বেশি। মৃত্যু হয়েছে ১৩ জনের এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫০০-এর বেশি। সময় সংবাদ, কানাডা। ফ্রান্সে করোনার সুনামির ঢেউ পড়েছে এবার দেশটির ক্রীড়াঙ্গনেও। দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। একদিনে রেকর্ড সর্বোচ্চ ২,১৯,০০০ আক্রান্ত হয়েছেন। মেসির আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন তার ভক্ত অনুরাগীরা। এদিকে বাংলাদেশি কমিউনিটিতে আগের তুলনায় প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, আর তাতে শঙ্কিত প্রবাসী বাংলাদেশিরাও। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। ফ্রান্সে করোনার যে সুনামি শুরু হয়েছে তার ঢেউ পড়েছে এবার দেশটির ফুটবল অঙ্গনে। বিশ্ব ফুটবলের মহাতারকা পিএসজির ফরোয়ার্ড লিওনেল মেসি ও তার ৩ সতীর্থ ও একজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। লিওনেল মেসি বড়দিন ও নতুন বছরের ছুটি উদযাপন করতে আর্জেন্টিনা ছিলেন। সেখান থেকে ফেরার পর তার করোনা শনাক্ত হয়। এদিকে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২,১৯,০০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা বেড়েছে বাংলাদেশি কমিউনিটিতেও। বর্তমান পরিস্থিতিতে নানা শঙ্কা আর ভয়ের মধ্যে রয়েছেন সাধারণ মানুষজন। বাঙালিদের সমাজ ব্যবস্থা আমাদের সবাই আমরা খুব উদ্বিগ্ন, বিশেষ করে ফ্যামিলি যারা, তারা সবাই প্রতিনিয়ত খুব দুশ্চিন্তার ভিতর দিয়ে জীবন যাপন করছে। আর এর থেকে উত্তরণ কি হবে আমরা জানি না। এদিকে লিওনেল মেসির করোনার আক্রান্তের খবরে উদ্বিগ্ন তার
ভক্ত অনুরাগীরা। বর্তমানে ফ্রান্সের পরিস্থিতি খুবই খারাপ বলা চলে। সাধারণ মানুষের পাশাপাশি এবার ফুটবল অঙ্গনেও আঘাত এনেছে এই করোনা। আমাদের তারকা খেলোয়াড় লিওনেল মেসি এবং তার আরও কয়েকজন সতীর্থ করোনায় আক্রান্ত হয়েছেন। মেসির আক্রান্ত হওয়ার খবরে অবশ্যই আমরা উদ্বিগ্ন। মাস্ক পরিধান সহ সরকার আরও বিধিনিষেধ আরোপ করেছে, কিন্তু কোনোভাবেই যেন ফ্রান্সে করোনার ঢেউ থামানো যাচ্ছে না। করোনা আক্রান্ত হওয়ার কারণে মেসি ভক্তদের মধ্যে যেমন উদ্বিগ্নতা তৈরি হয়েছে, তেমনি তার মাঠে ফেরা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। করোনা থেকে মুক্ত না হওয়া পর্যন্ত সেই অনিশ্চয়তাও দূর হচ্ছে না। মোহাম্মদ লুৎফর বাবু, সময় সংবাদ, প্যারিস। ক্রিকেটারদের অভিষেক করানোর ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দেওয়া খুবই জরুরি। সঠিক সময় না বুঝে কাউকে সুযোগ দিয়ে আবার হঠাৎই বাদ দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে তার নেতিবাচক প্রভাব দেশের ক্রিকেটে। এমন মন্তব্য করেছেন মাশরাফি বিন মুর্তজা। 2022-এর ব্যস্ত সূচিতে ভালো করতে হলে সিনিয়র ক্রিকেটারদের ফিট থাকা জরুরি বলেও মন্তব্য করেন ম্যাশ। কোনো খেলোয়াড়কে যখন নেবেন ইউ মেক শিওর যে না সে আমার ফিউচার এবং তাকে আমি লং পিরিয়ড অফ টাইম দেখব। ইন্টারন্যাশনাল ক্রিকেট এত সহজ না যে আপনি এসেই পারফরমেন্স পাবেন বা হবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট ইটস অল অ্যাবাউট পেশেন্স। আপনাকে পেশেন্স নিতে হবে। তার আগে ইম্পর্টেন্ট হচ্ছে হাউ মাচ রেডি যাকে আপনি নিচ্ছেন সে কতটা রেডি ইন্টারন্যাশনাল ক্রিকেটে। দেখছেন ম্যাশ। বাংলাদেশের যারা সিনিয়র প্লেয়াররা আছে তারা ফিট থাকা এবং তারা টিমের সাথে থাকা ইম্পর্টেন্ট হচ্ছে, তারা টিমের সাথে থাকা এবং সেই সাথে যারা মাঝামাঝি পর্যায়ে মানে 7-8 বছর 6 বছর খেলেছে তাদেরও ইনপুট এবং সেই সাথে ইয়াং যারা আসছে তাদেরও ইনপুটটা। আর্লি ক্যারিয়ার দেখেন তখন যদি সোশ্যাল মিডিয়া থাকতো তাহলে আমরা এত দূর খেলতে পারতাম না। সো এটা প্রবলেম। আর যখন আপনার এর ইম্প্যাক্টটা রাখা এই যারা ইয়াং প্লেয়ার আসছে তাদের জন্য এত সহজ না। সাকিব ছাড়া কিন্তু সবাই স্ট্রাগল করে একটা পর্যায়ে এসেছে। পঞ্চপাণ্ডবের 3 জন তামিম, মাহমুদুল্লাহ, মাশরাফি বিপিএলে খেলছেন এবার একই দলের হয়ে। বিষয়টা নিয়ে দর্শক মহলে আগ্রহ তৈরি হলেও ম্যাচ দেখছেন একেবারেই ভিন্নভাবে। নামে নয় বরং পারফরমেন্স দিয়ে ভালো কিছু করার মাঝেই সার্থকতা খুঁজছেন মাশরাফি। যারা বলছে যে মাশরাফি 2017 সাল থেকে কিন্তু টি20-তে নাই। সো ইটস নট অ্যাবাউট নেম, ইটস অ্যাবাউট হাউ ইউ প্লে ইন দ্য গ্রাউন্ড। ঠিক আছে, তামিমকেও ওয়ার্ল্ড কাপে খেলেনি। সো তামিম ইকবাল ইটস এ হিউজ নেম বাংলাদেশ ক্রিকেটে, বাট কতটুকু ইম্প্যাক্ট থাকবে সেটা মাঠের ক্রিকেট হলে বোঝা যাবে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। এই জিনিসগুলো লাগবে পরের দিন আসেন, পরের দিন এসে আবার 3 ঘন্টা লাইনে দাঁড়া করে রাখে, এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। 50 জন বা 100 জন দাঁড়াইতে পারবে, সেখানে আপনি দেখেন 3 থেকে 400 লোক দাঁড়ানো। পাসপোর্ট আধুনিক হলেও বাড়েনি সেবার মান। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষায় চরম দুর্ভোগ। এখনও সক্রিয় দালাল চক্র। জনবল সংকটের দোহাই অধিদপ্তরের। এই ছিল সময় সংবাদের। সঙ্গে থাকুন সময়।